আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি ইংরেজি কবিতা মাই লাস্ট ডাচেস পড়াবো। কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে যে একজন বক্তা তিনি বলে যাবেন এবং শ্রোতা শুধু শুনবেন। মনোকথা অর্থ হচ্ছে একজন বা ওয়ান, ঠিক আছে। কবিতাটির নাম মাই লাস্ট ডাচেস। ডাচেস হচ্ছে ডিউক পত্নী। কবিতাটি 56 লাইনের একটি কবিতা এবং কবিতাটি পড়ার আগে আমি তোমাদের ডিউক এবং ডাচেস কেমন ছিল সেটা একটু বলি। এই যে মাই লাস্ট ডাচেস, এটি ইতালির ফারারা প্রদেশের ডিউক এবং ডাচেসকে কেন্দ্র করে রচিত, ঠিক আছে। ডিউক হচ্ছেন অ্যালফেন্সো এবং ডাচেস ছিলেন লুক্রেজিয়া। বাদবাকিটা আমি স্ক্রিনে লিখে দেব। কবিতাটি সম্পর্কে পড়ার আগে আমরা ডিউক এবং ডাচেস সম্পর্কে আমাদের অল্প বিস্তর ধারণা না হলে কবিতাটি বোঝা যাবে না। ডিউক ছিলেন অত্যন্ত দাম্ভিক, হিংস্র প্রকৃতির, লোভী একজন লোক, সাইকো প্রকৃতির। অন্যদিকে ডাচেস অত্যন্ত সাধারণ একজন মহিলা। তাকে দেখে মনেই হবে না সে একজন ডিউক পত্নী, ঠিক আছে। তার আচরণ কিন্তু ডিউকের পছন্দ ছিল না, ঠিক আছে। তিনি সকলের সাথে সমানভাবে কথা বলতেন, সকলকে ভালোবাসতেন। একটা দামি উপহারে যেমনভাবে খুশি হতেন, একটা সামান্য উপহারেও ঠিক কিন্তু একইভাবে খুশি হতেন, ঠিক আছে। সকলের সাথে কথা বলতেন, চাকর বাকরদের সাথেও কিন্তু হেসে তিনি কথা বলতেন। এটাই কিন্তু তার অপরাধ। এই জন্যই তাকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। হত্যার আদেশ দিয়েছিলেন ডিউক। এবং তার আবার বিয়ে করার শখ জেগেছে, ওই যে বললাম ড্রামাটিক মনোলগ। এই জন্য বিয়ে করার শখ জাগার জন্য পার্শ্ববর্তী রাজ্যের কাউন্টের একজন দূত তার দরবারে এসেছে, মানে ঘটক যাকে আমরা বলছি, মেসেঞ্জার। তিনি হচ্ছেন শ্রোতা আর বক্তা হচ্ছে ডিউক। চলো আমরা কবিতাটি পড়ি, আর বাদবাকি আমি স্ক্রিনে সব লিখে দেবো। বলছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। ওই আমার শেষ পত্নী দেয়ালে অঙ্কিত রয়েছে। পেন্টেড মানে তোমরা সকলেই জানো। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, যেন মনে হচ্ছে তিনি জীবন্ত। লুকিং অ্যাজ ইফ মানে যেন, এটা কাল্পনিক সেন্টেন্স, তাই শি এর পরে ওয়ার বসেছে, না হলে কিন্তু ওয়াজ হতো। আমরা ছোটবেলায় পড়েছিলাম, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। কাল্পনিকমূলক বাক্য বলেই শি এর পরে ওয়ার হয়েছে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, যেন মনে হচ্ছে সে জীবন্ত। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, আমি এখন ওই ছবিটাকে ওয়ান্ডার মানে বিস্ময় বলি আর কি। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। ফ্রা প্যান্ডলফকে, বিখ্যাত চিত্রশিল্পী, তিনি একদিন ব্যস্ত হয়ে এই ছবিটাকে এঁকেছিলেন। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং এই দেখো সে দাঁড়িয়ে আছে, মানে ছবিটা অঙ্কিত রয়েছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি কি দয়া করে বসবেন না এবং দেখবেন না? আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, আমি ওই ফ্রা ফ্রা প্যান্ডলফকে বলেছিলাম, মানে উদ্দেশ্যমূলকভাবে বলেছিলাম ডিজাইনটা কেমন হবে, সেরকম তিনিই বলে দিয়েছিলেন। রাজা মানে ডিউকে ঠিক করে দিয়েছিলেন। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার মানে তোমরা সকলেই জানো, মানে অজানা ব্যক্তি। লাইক ইউ, তোমার মতো অজানা ব্যক্তিরা, ফর নেভার রিড কখনোই পড়তে পারবে না। এখানে কখনোই পড়তে পারবে না মানে কি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। কখনোই পড়তে পারবে না মানে কখনোই বুঝতে পারবে না। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টিনেন্স মানে মুখাবয়ব, মুখচিত্র। দ্য ডেপথ মানে গভীরতা, অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। ডেপথ গভীরতা, প্যাশন হচ্ছে আবেগ, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স মানে আন্তরিক চাহনি। অর্থাৎ ওই যে বলছে, ওই ঘটককে বলছে ডিউক যে তোমার মতো আগন্তুক বা তোমার মতো অচেনা ব্যক্তি, স্ট্রেঞ্জার্স, কখনোই ছবিটার গভীরতা, ডেপথ গভীরতা, আন্তরিক চাহনি, কাউন্টিনেন্স মুখাবয়ব বুঝতে পারবে না, কখনোই বুঝতে পারবে না তোমার মতো অচেনা ব্যক্তিরা। তাহলে অচেনা ব্যক্তি ইংরাজি কোনটা? স্ট্রেঞ্জার্স বলেছি আমি এটা। কিন্তু
তারপর কি বলছে দেখো, বাট টু মাই সেলফ দে টার্নড, কিন্তু আমার দিকেই তারা ঘুরতো। বাট টু মাই সেলফ দে টার্নড সিন্স নান পুটস বাই, নান মানে কেউ না, সিন্স মানে যেহেতু কেউ, পুটস বাই দ্য কার্টেন ওই পর্দাটাকে সরানোর সাহস কারো ছিল না, আই হ্যাভ ড্রন ফর ইউ, আমি আপনার জন্য সরিয়েছি, ওই ঘটককে বলছে। বাট আই, আচ্ছা বাট আই এটা কেন বলছে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সকলে সেখানে গিয়েছিল, অল ওয়েন্ট দেয়ার বাট আই, মানে আমি ছাড়া, বাট আই মানে আমি ছাড়া সকলে সেখানে গিয়েছিল। এখানে পর্দাটা যেহেতু ডিউক ছাড়া কেউ সরানোর সাহস পেত না, সে ঘটককে বলছে যে আই হ্যাভ ড্রন ফর ইউ, আমি আপনার জন্য টেনে দিয়েছি, পর্দাটাকে সরিয়ে দিয়েছি। কার্টেন, দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ, ঠিক আছে। এই ঘটক হচ্ছে শ্রোতা, আর বক্তাকে বলেছি আগে ডিউক। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আক্স মি, যেন মনে হতো তারা আমাকে জিজ্ঞাসা করবে, ইফ দে ডাস্ট, যদি তারা সাহস পেত, ডাস্ট মানে সাহস, ডেয়ার মানে সাহস, সেখান থেকে ডাস্ট হয়েছে ল্যাটিন শব্দ আর কি, ঠিক আছে, ডেয়ারের ল্যাটিন শব্দ ডাস্ট। তারপরে কি বলছে, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কি করে এত দীপ্তি এলো, মানে ছবিটা দেখে বলছে আর কি, কি করে এত দীপ্তি আসলো, ছবিটা এত সুন্দর, মানে এত মানে ফুটফুটে একটা চেহারা ছিল ওই ডাচেসের, ছবিটা যেন একটা জীবন্ত বিস্ময়। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কি করে এত দীপ্তি এলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দাস, আক্স মানে জিজ্ঞাসা করা, বলছে আপনিই প্রথম নন যে এইভাবে আমার দিকে ঘুরলেন এবং জিজ্ঞাসা করলেন। স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি, শুধুমাত্র তার মুখের যে হাসিটা, সে যে হাসতো শুধুমাত্র স্বামীর উপস্থিতিতেই তা নয়, প্রেজেন্স মানে উপস্থিতি, এটাই বোঝাতে চাইছে এখানে ডিউক, যে ডাচেস যে হাসতো, ঠিক আছে, তার মুখে যে হাসি লেগেই থাকতো, সেটা যদি শুধু যে স্বামীর উপস্থিতিতে তা নয়। কল দ্যাট স্পট অফ জয়, ওটাকে কি বলা হতো, স্পট অফ জয়, হাসি, আনন্দের হাসি। দেখবা অনেক মহিলা হাসলে গালে টুল পড়ে, এটাকে বোঝাতে চেয়েছে কল্ড দ্য স্পট অফ জয়, ঠিক আছে। বলছে কল দ্য স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক, চিক মানে গাল, পার হ্যাপস সম্ভবত, ফ্রা প্যান্ডলভ চান্স টু সে, এখানে দেখো পারহ্যাপস বলা হয়েছে সম্ভবত, মানে সে একটা সন্দেহ প্রবণ একটা মানে বাক্য আর কি, যে ডিউক বলছে যে সম্ভবত ওই ফ্রা প্যান্ডলফ বলার সুযোগ পেয়েছিল, হার ম্যান্টেল, ম্যান্টেল মানে কি, ম্যান্টেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি গাত্র আবরণ, মানে অ্যাকচুয়ালি এখানে চাদর, ঠিক আছে। আর ম্যান্টেল ল্যাপস মানে ঝুলে রয়েছে, ওভার মাই লেডিস রিস্ট টু মাস, আমার স্ত্রীর কবজির উপর বেশি করেই ঝুলে রয়েছে। এটা সম্ভবত বলতে পেরেছিল, বলার সাহস পেয়েছিল কে, ওই যে ছবিটা যে এঁকেছে ফ্রা পান্ডলস, এটা ও সন্দেহ করছে যে এই জন্যই হয়তো তার গালে আনন্দের হাসি এসেছিল, বয়ে এসেছিল, কল্ড দ্যাট স্পট অফ জয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, অর পেন্ট মাস্ট নেভার, পেন্ট মাস্ট, পেন্ট এখানে পেন্ট মানে কিন্তু পেন্টার, মানে এই ফ্রা প্যান্ডলসের কথা বলা হয়েছে, পেন্টার হাফ ফ্লাশ, অর্ধ হাসি, দ্যাট ডাইস অ্যালং হার থ্রোট, অর্ধ হাসি মানে গলা থেকে বেরিয়েই যেন আবার বিলীন হয়ে যায় সেই হাসিটা, ঠিক আছে, সেটার কথা বলা হয়েছে আর কি, ঠিক আছে। এটা কি বলতে চাইছে, যে তিনি বলেছিলেন যে তার গলার মধ্যে যে লাজুক ভাবটা রয়েছে তা আমি কখনোই আঁকতে পারবো না, তাই বলেছে নেভার হোপ টু রিপ্রোডিউস, মানে রিপ্রোডিউস মানে নকল করা, ওই যে হাসিটার কথা বলা হচ্ছে ওটাকে আমি কখনোই নকল করতে পারবো না, এরকমটা বলেছিল আর কি। হাফ ফ্লাশ অর্ধ হাসি, দ্যাট ডাইস অ্যালং হার থ্রোট, ঠিক আছে, যেটা বিলীন হয়ে যায় তার গলাতে। সাচ স্টাফ ওয়াজ কাটেসি, কাটেসি মানে কি সৌজন্যতা, সি থট, সে ভাবতো যে এটা ছিল সৌজন্যতা, মানে এই যে চিত্রশিল্পী সে বলল যে আপনার এই যে ম্যান্টেল বা চাদরটা একটু ঝুঁকে গিয়েছে আপনার কবজির উপরে, এই যে সে হেসেছিল, হাসির আনন্দের হাসি হেসেছিল, এটা তার সৌজন্যতা, ঠিক আছে। কার্টেসি মানে সৌজন্যতা, সি থট সে ভেবেছিল, অ্যান্ড কজ এনাফ যথেষ্ট কারণ ছিল, ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়,
ওই যে আনন্দের হাসি বলার, এটা যথেষ্ট, মানে তার গালে যে আনন্দের হাসি সেটাকে বলার অনেক কারণ ছিল। মানে সে হাসতো আর কি, হাসতে ভালোবাসতো, সকলের সাথে সমানভাবে ভালো করে মিশতো। সে যে ডিউক পদ নিয়ে, এটা কিন্তু কেউ মানে মানে কি বলবো, সে, বুঝতে পারতো না, বা সে যে ডিউক পদ নিয়ে এই যে আভিজাত্য তার মধ্যে কিন্তু ছিল না, এটাই কিন্তু ডিউক অপছন্দ করত। তাহলে কার্টেসি মানে বলেছি সৌজন্যতা বোধ, থট, কজ এনাফ যথেষ্ট কারণ ছিল, ফর কলিং অফ দ্য স্পট অফ জয়, আনন্দের হাসি বলার, তার গালে যে আনন্দের হাসির খোরাক সেটা বলার যথেষ্ট কারণ ছিল। শি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, আমি কি করে বলবো, টু সুন, খুব তাড়াতাড়ি, মেড গ্ল্যাড, খুশি হয়ে যেত, টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি পটে যেত, শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, হোয়াট এভার মানে যা কিছু সে দেখতো সে পছন্দ করত। হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, তার লুকস, তার নজর, তার দৃষ্টি সব জায়গায়, এভরিহোয়ার মানে সব জায়গায় চলে যেত। ঠিক আছে, তারপরে কি বলছে, আচ্ছা সাস স্টাফ মানে বলেছি এরকম জিনিস, ওয়াজ কার্টেসি তার সৌজন্যতা, সি থট সে ভাবতো, অ্যান্ড কজ এনাফ যথেষ্ট কারণ ছিল, ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, আনন্দের হাসির যে খোরাক সেটা বলার। শি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল বলে সেটা। আচ্ছা তারপরে আমাদের কোথায় থেকে হবে, স্যার ইট ওয়াজ অল ওয়ান, স্যার সব কিছুই একই রকম ছিল। সব কিছু একই রকম মানে কি, ওই যে বললাম, মানে সব কিছুই একই রকম ছিল তার কাছে, অর্থাৎ তার যে স্বামী দামি উপহার দিচ্ছে সেটাও যেরকম, এবং কেউ সামান্য উপহার দিলে তার কাছে সেটাও সেরকম, একই রকম ভাবে সব কিছু একই রকম। এবার কি একই রকম, দেখো লেখা আছে এখানে, আমি আগেই বলেছি কিন্তু কবিতাটি পড়ানোর আগে এখানে লেখা আছে, স্যার ইট ওয়াজ অল ওয়ান, দেখো এটা বিস্ময়কর একটা চিহ্ন দেওয়া আছে, বিশেষ সূচক, মানে সব কিছু স্যার একই রকম ছিল। কি একই রকম বলছে, মাই ফেভার, এখানে ফেভার মানে কি, গিফট, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, যা আমার উপহার তার গলায়, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পরন্ত বৈকালবেলা, ড্রপিং মানে পরন্ত, অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের যে পরন্ত বৈকালবেলা, তার মানে এটা কি, যে আমি যে উপহারটা দিতাম সেটা দেখে সে যেভাবে খুশি হতো, মানে কি বলতে চাইছে সেটাই বলছে আর কি, যে মাই ফেভার আমার উপহার, অ্যাট হার ব্রেস্ট তার গলায়, সরি তার গলায় নাই, তার বুকে, ব্রেস্ট মানে বুক। আচ্ছা, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল। আচ্ছা এখানে অফিসিয়াস ফুল মানে চাকর বাকরদের কথা বলা হয়েছে যারা ডিউকের বাড়িতে কাজকর্ম করতো। দ্য বাউ মানে ডাল, অফ চেরিস মানে চেরি গাছের ডাল, সাম অফিসিয়াস ফুল ব্রোক মানে তার জন্য ভেঙে নিয়ে আসতো, ইন দ্য অর্চার্ড ফর হার তার জন্য। অর্চার্ড মানে ফলের বাগান, মানে ফলের বাগান থেকে চেরি গাছের ডাল ভেঙে নিয়ে আসতো। ঠিক আছে, তাতেও সে একই রকমভাবে খুশি হতো, এটাই বোঝাতে চেয়েছে আর কি। মানে দামি উপহার তার গলায় বা তার বুকে দামি উপহার, পরন্ত বৈকালবেলা, এবং চেরি গাছের ডাল যদি কেউ তাকে দিত, কোনো চাকর বাকর, অফিসিয়াস ফুল, তাতেও সে ওই একই রকমভাবে খুশি হতো। মানে সব কিছুকে একই রকমভাবে দেখার একটা প্রবণতা। কি বলছে, দ্য হোয়াইট মিউল, মিউল মানে তোমরা সকলে জানো খচ্চর, অনেকটা ঘোড়ার মতো আর কি। শি রোড উইথ রাউন্ড দ্য টেরাস, টেরাস মানে চত্বর, মানে প্রাসাদের সামনে বড় ফাঁকা জায়গা, সেখানে সে চড়ে বেড়াতো। ঠিক আছে, চড়ে বেড়াতো। অল অ্যান্ড ইজ, সব কিছু এবং প্রত্যেকটা জিনিস, উড ড্র ফ্রম হার এ লাইক অ্যাপ্রুভিং স্পিচ, অ্যাপ্রুভিং স্পিচ মানে কি, প্রশংসাসূচক বাক্য। উড ড্র মানে আসতো, ফ্রম হার তার দিক থেকে, এ লাইক মানে একই রকম, অর্থাৎ সব কিছুকে সে একই রকম প্রশংসা করত। তার স্বামী বা ডিউক যে দামি উপহার দিচ্ছে সেটাও যেমন তার কাছে একই রকম, বা সে যে কেউ যদি তাকে চেরি গাছের ডাল দিচ্ছে সেটাও কিন্তু সে একই রকমভাবে তার খুশির জোয়ার বইছে মুখে। ঠিক আছে, এইটা কিন্তু ডিউক পছন্দ করতো না। ঠিক আছে, তারপর অ্যাপ্রুভিং স্পিচ মানে কি বলেছি, প্রশংসাসূচক বাক্য। ঠিক আছে, অর ব্লাশ লজ্জায় রাঙা হয়ে যাওয়া, অ্যাট লিস্ট। ঠিক আছে, মানে একই রকমভাবে ওই এক্সপ্রেশনগুলি দিত আর কি। সি থ্যাঙ্কড মেন, সে মানুষকে ধন্যবাদ দিত, গুড ভালো কথা, বাট থ্যাঙ্কড সামহাউ,
কোনোভাবে ধন্যবাদ দিত। আই নো নট হাউ, আমি জানি না কিভাবে, অ্যাজ ইফ শি র্যাঙ্কড, যেন মনে হতো সে তুলনা করতো, র্যাঙ্ক করতো, মাই গিফট অফ এ 900 ইয়ার্স ওল্ড নেম, আমি তাকে যে এত 900 বছরের পুরনো একটা নাম দিয়েছি, বংশের ঐতিহ্য দিয়েছি, মাই গিফট, ঠিক আছে, উইথ এনিবডিজ গিফট। এখানে কি বলা হচ্ছে দেখো, যে 900 বছরের একটা আমি তাকে ঐতিহ্যমণ্ডিত গিফট দিয়েছি, আবার সে ওই গিফটের সাথে উইথ এনিবডিজ গিফট, অন্য কারোর গিফটের কিন্তু তুলনা সে করতো, ঠিক আছে, অন্য কারোর গিফটে সে তুলনা করতো। এটাই কিন্তু ডিউক পছন্দ করতো না। আবার ধন্যবাদ দিত, এটা ভালো কথা, কিন্তু মানে তার ধন্যবাদ দেওয়ার মধ্যেও যেন একটা অন্যরকম ভাব ছিল, যেটা ডিউক পছন্দ করতো না। ওখানে বলেই দিয়েছে, থ্যাংক ম্যান গুড বাট থ্যাংক সাম হাউ, ধন্যবাদ দাও যে কোনোভাবে, কিন্তু সে একই রকম ভাবে ধন্যবাদ দেওয়ার কি দরকার যেভাবে তার স্বামীকে সে দিত, ঠিক আছে। আবার গিফটের সাথে সে র্যাঙ্ক করতো, তুলনা করতো তার স্বামীর গিফটের সাথে অন্য গিফটের। আজকে এই পার্ট 1 এইটুকু, পার্ট 2 পরবর্তীকালে হবে, ঠিক আছে।